বং দর্পণ, বিনোদন সবার জন্য। টি পজিটিভ, প্রেজেন্টেড বাই স্কারলেট ইন্ডিয়া অ্যান্ড গীতা আর্ট গ্যালারি। এই অনুষ্ঠানটি 18 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হলো গীতা আর্ট গ্যালারিতে। বসন্ত সন্ধ্যায় বিশিষ্ট শিল্পী বর্গদের উপস্থিতিতে শিল্প আলোচনার সাথে কবিতা ও গান বাজনায় জমে উঠল টি পজিটিভ। এই অনুষ্ঠানটি আপনারা এখন দেখছেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। সবসময় যেটা আলোচিত বিষয় ছিল যে আমরা ঘুরছি, বেড়াচ্ছি, ক্যাম্প করছি, ঠিক আছে, কিন্তু আমাদের আর্ট নিয়ে আড্ডা বা চর্চার একটা ভীষণ প্রয়োজন ছিল। তো সেটা হচ্ছিল না, হয়ে উঠছিল না, কারণ সবাই এখানে প্রতিষ্ঠিত শিল্পী, সবাই তাদের কাজে ভীষণভাবে ব্যস্ত। তো কোন রকম ভাবে সময় বার করা যাচ্ছিল না। তো আজকে সেই দিন আমরা মোটামুটি একত্রিত হতে পেরেছি সবাই। তো আমাদের মধ্যে আজকে বিশিষ্ট অতিথি বলবো না কি বলবো, সবাই আমরা অতিথি শিল্পী আজকে বলছি না, আমরা সবাই শিল্পী। সিনিয়র আছেন, সিনিয়র দাদা আছেন। তো এর মধ্যে আছেন গোপীনাথ দা আছেন, সুব্রত দাস আছেন, শেখর কর আছেন, নিখিল স্যার আপনি আছেন, তাপস সরকার আছেন, স্বপন মল্লিক দা আছেন, সৌরভ দা আছেন, আর এদিকে ওনাকে আমি ঠিক চিনি না, অনেকটা ঠিক বলেছে প্রদীপ দা আছেন। আমাকে 5 বছর কথা বলার পরে এক একদিন এক একটা সারনেম বলতে হয়। এবার আমাদের মধ্যে শুক্লাদি আছেন, মেরি আছে, সানন্দা আছে, আরো হয়তো অনেকে আসবে। মোটামুটি আমরা এই কয়েকজন সময় তো হতে পেরেছি এক জায়গায়। এবং বিপ্লব দা আছে আমাদের ক্যামেরাতে। তো আমাদের আজকে একটা ছোটখাটো আলোচনার বিষয় গৌরবকে বিপ্লব আছে, যেটা হলো সমসাময়িক শিল্প। সমসাময়িক যে শিল্প, সেইটা নিয়ে আমরা দু চার কথা প্রথমে তাপসদাকে দিতে চাই। না সমকালটা না চিরকালই সমকাল ছিল। যখন হেমন্ত মুখার্জিরা গান গাইতে, প্রমথেশ বড়ুয়া সিনেমা করতো, তখন সেটা সমকাল। এখন যেটা সেটাও সমকাল। আগামী 50 বছর পরে যে কাজগুলো হবে সেটাও সমকাল। সমকালটা এর কথা সমকালীন লেভার হাইপোথেটিক্যাল জ্যাকসন পোলকে যেটা আধুনিকতা আমাদের এখানে এসেছে 100-150 বছর বাদে, জ্যাকসন পোলক বলে, সেটাও প্রায় বিদেশে 80 থেকে 100 বছর আগে হয়ে গেছে। ফলে সমকাল বলে কিছু নেই। একটা হয়েছে যে এই মুহূর্তে কি কাজ হচ্ছে, তো সবাই আমরাও জানি না ঠিক লেটেস্টলি কোটি কোটি লোক কাজ করছে, আমাদের বাপা ভূমিকা আছে। আমি খালি প্রচুর মানে কন্টেম্পোরারি। আমি বিএনপিসি করতে আসি, মার্জনা করবেন ভদ্র মহৎ, এবং আমি গভীর সম্মান বলছি, মার্জনা করবেন। কোনটা যে সমকাল আমি সমকালটা একটা তবে আড্ডাটা আমার পরম প্রিয় জিনিস, প্রিয় কর্মচারী। আড্ডা পেলেই বসে পড়ি, পারলে চাটাই পেলেও বলবে, আগে তো ভূগোলের মাধ্যমে নিয়ে বলবে আড্ডা, ওদের আড্ডা আমাদের বলে কাজ চলে। আর ছবিটা যেহেতু ওই এটা পড়েছি শিখেছি বলে তুমি চারটে কথা বলতে পারি। সমকাল কিন্তু তোমার প্রশ্নটা কি আমি তুই কি তোমার অ্যাকচুয়ালি আমার প্রশ্ন না, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আর আমার নীলভাতারি একটা সময় এটা বলতে পারি। নীলভাতারি সময় মানে কি জানো তো, এক এক রকম ভিড়ে এক এক রকম, এক একজনের এক এক রকমের ফোকাস থাকে যে আমি এটা করবো।
বিক্রি করবো দুটো গাড়ি, 4টে ফ্ল্যাট, 25টা একটা একটা টার্গেট থাকে। আর লোক এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে বাবুলের মতো, মাথা চুল করছে, এখানে দেশে কাটি, এখানে সব যুদ্ধে পুজো ওগুলো একটা পিছনে ঝুঁকছে, পাগলই হয়ে যাচ্ছে এক্সপেরিমেন্ট করতে করতে। সেগুলিও ক্যাম্পার খুঁজে খুঁজে ফেলে প্রবেশ পাথরের মতো। কোনটা কি ঠিক রাস্তা, কোনটা সমকাল আর কোনটা তৎকাল, তৎকাল আর স্ট্রাকচার এই 50-60 বছর এই সময় থেকে দেখলাম ডেভেলপ করলো। একটা লকডাউন মধ্যে অসুখ হয়েছিল, ওই সময় থেকে দেখলাম প্রচুর লোক আর হেভি মিডিয়ার দোকান, ভিড়ে ভিড়ে লাইন দিয়ে আসা, লাল রঙের পাঞ্জাবি কিনছে, কন্ডাক্টরের ব্যাগ আর স্নিকার আর মাথার ঝুটন ফুটন বেঁধে গাদা করা বেঁধে। আমি এদের দেখি আমরা 1980 সাল যদি বছর প্রায় 76 সাল প্রথম আর 50 বছর প্রায় ওদের চলে শুধু আটা লাগে। আমি এই লোকগুলোকে দেখি, বলে ভয় লাগলো কোথায় যাচ্ছি, কোথায় ভেসে বেড়াচ্ছি, না কি করছি। এইটুকুতে আমি শুরু করি। এবার আসল ট্র্যাকে যাবেন আমাদের মাননীয় প্রাক্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি অ্যাকচুয়ালি ফোকাসে এসেছিলাম, আমাকে সুতরাং বলতে যে আমি আসবেন আমাদের আমাদের কিছু আলোচনা অফিসের সম্বন্ধে। আমার শুধু কথা শুনতে ভালো লাগে, তবে এখন এত চারিদিকে শুধু ডিসকাশন করে তো আমরা শিল্পের উন্নতি করবো করি আমি জানি না, কিন্তু সেটা না করলেও নয়, কারণ আমরা কোন ট্র্যাকে আছি, কিভাবে চলছি। আমরা যদি বর্তমান না জানি, যদি আমাদের একটা আইডিয়াল একটা গোল না থাকে, তারপরে আমাদের কিন্তু যেটা বললো সেটা আমরা বুঝতে পারবো না। আর্টিস্টিক প্রয়োজনটা ওইখানে, এবং আমি আর্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি এবং আর্টিস্ট্রি পড়তে আজও খুব ভালো লাগে। তবে এটা তো ক্লাস নেওয়া না, কারণ বিরুদ্ধ হয়ে পালিয়ে যাবে অনেক জায়গা। আমি প্রায় একাডেমিতে গেলে মাঝে মাঝে শুনি না আমার দ্বারা ওই সব ট্র্যাডিশনাল কাজ করা যায় না, আমি তো মডার্ন কাজ করি, সব মিটকে মিশে যায়। মডার্নিটি মানে কন্টেম্পোরারি অত সমকালীনত্ব যেটা তাদের বললো একদম কাটি কথা। প্রতিটা মুহূর্তে শুধু একটা জিনিস, সমকালীন কথাটা একটা যদি মেটালিস্টিক দিতে বলা হয়, অর্থাৎ আমার জীবিত অবস্থায় আমি যাকে পাচ্ছি সে সমকালীন, মরে গেলে সে কিন্তু আমার সে থাকলো না। একটা এটাকে মেটালিস্টিক বা কনসেপচুয়ালিস্টিক দিক দিয়ে ভাবতে গেলে পরে এই সমকালীনতা কিন্তু সেই মাইক্রোঞ্জেলো লিওনার্দো এমন সময় সেই সময় চলে আসে। অর্থাৎ শিল্পের যে সমকালীনতা, শিল্পের যে সমকালীনতা কি করে বজায় থাকবে, অর্থাৎ আমরা শিখে যেতে পারবো কিংবা আগার পক্ষে এই জিনিসগুলো বহুত আমাদের আনতে হবে। আর আমরা প্রায়শই ভুল করি এই সমকালীনতা বা মডার্নিটি বা কন্টেম্পোরারি আর মডার্নিটি দুটো কনফিউজ করে ফেলবেন। সমকালীন কিন্তু এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটোকে সেপারেট পেডেস্টাল দেওয়া যায় না। মডার্নিটির প্রথম কথা হলো আপ টু ডেট, অর্থাৎ আধুনিক মানে যেটা আজকে প্রাসঙ্গিক সেটাকে আধুনিক। তার মানে তাদেরকে আজকের জিনিসটা আজকের দিনটাকে আমরা আধুনিক হলাম, আর আমার বাবাকে আধুনিক থাকতে পারে না। ওই সেই না, আবার সাইন্টিফিক দিক দিয়ে বলতে হলে পরে এজের দিক দিয়ে যদি দেখতে যায়, তাহলে আমার যে 20 বছর বড় সে কিন্তু নাও আধুনিক বলতে পারে। বাট কনসেপচুয়ালি দিক দিয়ে দেখতে গেলে কথাটা হচ্ছে আমার চেয়ে অনেক বেশি মডার্ন, অনেক বেশি মডার্ন হতে পারে। তার ভয়ঙ্কর দিকটা অনেক বেশি শিখে হতে পারে। বাট কনসেপচুয়ালি যখন যাবো, সেটা দুটি করে আছে। আমি আমার ভাষার সাথে দেখেছি কুরবানরা দুটি করে আসা দেখে মনে করি আমার বাপটা কোথায় হয়। কনসেপচুয়ালি সব মডার্ন মানে ভাবা যায় না, শিখে লোক ছিলেন কিন্তু এবং ভীষণ মেটালিস্টিক ওর যে স্পিরিচুয়ালিটি, ওর যে কনসেপ্টটা এত মডার্ন ছিল আমি ভাবতে পারি না। আগে যে কথাগুলো হ্যামলেটে, ম্যাকবেথে, জুলিয়াস সিজারের মধ্যে সবকিছুতে ভুলে গেছে। এক একটা পয়েন্ট আমি বলে যাচ্ছি যে নাইদার গভর্নর লেন্ডার নেই, ধার নিও না ধার দিও না। যখন মানে মন্ত্রী জুলিয়াস সিজারের মন্ত্রী যখন তার ছেলেকে বিদেশে পাঠাচ্ছে, তারপর বাবা ওখানে যাচ্ছ, ফ্রান্সের মেয়েরা কিন্তু ভীষণ ছেলে পটাতে পারে,
জাস্ট কথাটা আছে শেক্সপিয়ার কথা। কিন্তু তুমি জানো বাবা, আর তারা কিন্তু জানে এর কাছে পয়সা আছে, যেই শুনবে ও ডেনমার্কের ছেলের বা রাজার মন্ত্রীর ছেলে আসছে, মানে পয়সা প্রচুর আছে, দেখবি ঝাঁকে ঝাঁকে তোমার পিছনে মেয়ে পড়ে যাবে। সুতরাং তাদের কাছে ধার নেওয়া দেওয়া করবে না, নাইদার বড় না লেন্ডার বি, তোমার যেটুকু সেগুলি তুমি খরচা করো, বা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাপড় বুঝে কোট করো। এই কথাগুলো তো আজ থেকে 600 বছর আগে বলেছে জুলিয়াস সিজার, কিন্তু আজকে কি এটা ফেলে দিতে পারবো? আর যদি আমার 3 পয়সা ইনকাম হয়, আমি যদি 7 পয়সা ধার করে করি, তাহলে কি মরবো? পারবো না। আমি 2 গজের কাপড় কিনেছি, আমি বলবো একটা লং কোট কিনবো রবীন্দ্রনাথের মতো, হবে না। সুতরাং এগুলো কত মনে শরৎচন্দ্র তার শ্রীকান্ত বই বলছে, যখন ওরা নৈশ বিকেলে যাচ্ছে, শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ, তো মরা ছেলে পোতা ছিল, শিয়ালে খাচ্ছিল, শ্রীকান্ত, আমি ছেলেটাকে দেখি কি কপার দিয়ে একটা মারামারি করছে, গিয়ে দেখি একটা সদ্যজাত ডায়রিয়ায় মরেছে ছেলে, শিশু 6 মাসের ছেলে, তাকে তুলে দিয়ে শ্রীকান্ত আসছে। শরৎচন্দ্র বলছে, এই ইন্দ্রনাথ তুমি কি করছো? এই কোন জাতের মরা তুমি হঠাৎ এখানে নিয়ে চলে আসছো? বলে, আরে মরা কি আর জাত হয় নাকি? তুই বলতো এই নৌকাটা কিসের, কোন কাঠের? বলে, জানি না, আম কাঠে টাম কাঠে কিছু হবে না, এটা যে কাঠের হোক, এটা আর একটা জাত হচ্ছে সেটা নৌকা। ও মরেছে, আর ওর কোনো জাত নেই, ওর একটা জাত হচ্ছে মরা। এইগুলোকে আপনার পিছনে ফেলতে পারি? এগুলো কত প্রাসঙ্গিক, কত প্রাসঙ্গিক। অর্থাৎ যে জিনিসটা কখনো ব্যাকডেট হয় না, সেটা আজ থেকে 1000 বছর আগে যদি হয়ে থাকে, সেটাই মডার্ন, সেটাই মডার্ন। এর কোনো রিপ্লেসমেন্ট হয় না, আর যদি রিপ্লেস হয়ে গেল সেটা হতে পারে। সেই জন্য বলছি, শিল্পের বিচার, উই আর নট দ্য জাজ, আলটিমেট জাজ অফ আর্ট। সময় বলবে, সময় বলবে শেখর বড় না তুমি বড়, শেখর থাকবে না সে থাকবে না, আমি থাকবো না কে থাকবে, এটা আমি বলতে পারবো না। আমরা কতগুলো মাস্টার হিসেবে আমরা ছাত্রদেরকে যেটা বলি, আমরা আলটিমেটাম কোনো কিছু দিতে পারি না। আমি কতগুলো ক্লু ছেড়ে যাব। আমার এই ডিসকাশনটা তোমাদের কাছে প্রাসঙ্গিক হবে কি না হবে, টাইম আমি বলার কেউ নাই, তবে আমাকে উদাহরণ তো দিয়ে যেতে হয়। আর এই কন্টেম্পোরারিটা আমি বলি, পোস্ট মডার্ন বলে একটা কথা ছিল 1980s, যখন আমেরিকান একদল গ্রুপ, তারা বললো জীবনে তারা তো ফ্রাস্ট্রেটেড, আর যত ইভলিউশন সবকিছু হচ্ছে বিদেশে। আমাদের সেই কম্পারিজনে দেখতে গেলে ভারতীয় শিল্প কিন্তু অনেক ধীর স্থির, ওদের ওয়েট নেই। আর পাশ্চাত্যে শিল্প সাহিত্যে দেখা যাবে ভীষণ বড় বড় সমুদ্রের মতো ওয়েট। আজকে যে ইজিমটা তৈরি হলো, কালকে 10টা ছেলে বললো, আর্টিস্ট বললো না আমরা এটা মানছি না। আমি যদি বলে যাই, প্রথম থেকে সিরিয়ালি বলে যায়, দেখা যাবে যে হয়তো খালি থিওরি পড়ার মতো হয়ে যাবে। সেই জন্য বলছে কেন বলে আছে যে কিভাবে ইজিম গুলো একের পর এক, লাস্টের দিকে তো হলো মাত্র একটা ইজিম, মাত্র দাদা ইজিম, জাস্ট এটা লং করেছিল অনলি ফর 3 ইয়ার্স, তারপরে ভেঙে দিল। বিভিন্ন ধরনের। তো আমি দুটো ভাগে আমি ভাগ করছি এবং আলোচনা করছি। একটা হচ্ছে মডার্নিজম, যে আমাদের কাল পর্যন্ত যেসব পড়ছে, আমার ছাত্ররা কিন্তু পোস্ট মডার্ন যুগে পড়ে গেছে। যার জন্য আমি পড়াতে গিয়ে বলতাম, দেখো বাবা তোমাদের পড়ানো মুশকিল, এখন আর্টের ভাষা এত লুসিড হয়ে গেছে, এত লুসিড হয়ে গেছে। আমার মাস্টারমশাই বলতো, এই পোলা তুই পিছনে সামনে ক্যানভাসের সামনে কেন এটাকে বসিয়ে দিলি, এতে সমস্ত টেনশন গুলো খতম হয়ে গেল। একটা টেনশন থাকতে হবে, একটা ফোকাল পয়েন্ট, সেটা মাঝখানে আড়াআড়ি ভাই বসিয়ে দিলি, বলে একটু সাইড কর, আর বাদিক না ডান দিক কর, আর মুখটাকে একদম পিছনে করেছিস কেন, একটু তিন করে অন্য কর। তো কত গ্রামার ছিল, কারণ সেই সময় টিল 19 শতাব্দীর শেষ পর্যন্ত, অর্থাৎ 20 শতাব্দীর প্রথম গোড়া পর্যন্ত, যখন মানে 21 শতাব্দী গোড়া পর্যন্ত, যখন 2000 বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত,
প্রত্যেক সে বিদেশ হোক এত একটা থিওরি মেনে চলতো, থিওরি মেনে চলতো। বিশেষ করে আমাদের পাশ্চাত্যের ভীষণ রকম শিল্পের একটা নর্মস ছিল। আমরা যদি বিষ্ণু ধর্মতম দেখি, অজন্তা এলোরা থেকে যে সমস্ত শিল্প রসিক, শিল্প প্রাজ্ঞ লোকেরা, তারা যে সমস্ত বিষ্ণু ধর্মতম থেকে যে 8 মেরিটস এর কথা বলেছে, অর্থাৎ একটা ভালো শিল্প হতে গেলে 8টা গুণ থাকতেই হবে, অথবা সে শিল্প হতে পারে না, ইট ক্যানট এক্সিস্ট, সেই শিল্প থাকবে না। তখন বিষ্ণু ধর্মতম বলা হয়েছিল। 8 মেরিটস কি? স্থান, পুনঃ, ভূলম্ব, মধুত্ব, বিভক্ততা, সাদৃশ্য, ক্ষয় ও বৃদ্ধি। এই 8টা জিনিস শিল্পের সাধারণতা। যে কোনো ভালো শিল্পের মধ্যে 8টা রস থাকবে, 8টা ভাব থাকবে, আর একটা গুণ থাকবে। তো অমন ঠাকুর অনেক বছর পরে সে অমন ঠাকুর তার বাগেশ্বরী যে লেকচারটা দিয়েছিলেন, সেখানে সেখানে উনি বললেন 8টা থাকতে হবে মানে নেই, শিল্পের মোটামুটি বেশি 6টা গুণ থাকতে হবে। সরঙ্গ, সরঙ্গ, 6 লিঙ্কস উনি বলেছেন যে কি না, রূপভেদা প্রমাণানি ভাবলাবণ্য যোজন সাদৃশ্য গণিকা ভঙ্গ ইতি চিত্র সরঙ্গকম। অর্থাৎ রূপ থাকতে হবে, তার ভেদ থাকতে হবে, ফর্ম অ্যান্ড ইটস ডেলিনিয়েশন। ফর্ম নেওয়াটা, ফর্ম থাকছে, এবার ফর্মটাকে ডেলিনিয়েট করা, অর্থাৎ স্পেস থেকে তাকে রিড করা, সে থ্রু লাইন হোক, থ্রু মডুলেশন হোক, যে যেভাবে নেবে। আমরা প্রাচ্যের লোকেরা লাইন দিয়ে বেশি করেছি, পাশ্চাত্যের লোকেরা মডুলেশন করে করেছি, ইলুশনের মধ্যে দিয়ে করেছে, তফাৎ এটা। কিন্তু বাট ইট শুড বি ডেলিনিয়েটেড ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। একটা ফর্ম পড়ে থাকে না, তাকে রিলিভ করতে হয়, সে লাইন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়, এভাবে ভাগ করেছে। এখন এই এই জিনিসগুলো কিন্তু টিল আমাদের মডার্ন ফেজ যখন শেষ হচ্ছে, সকল মডার্ন, কিন্তু পোস্ট মডার্ন কথাটা কিন্তু খুব লুডিক্রাস আমার কাছে, খুব হাস্যাস্পদ। মডার্ন যদি পোস্ট হয়ে গেল, সেটা মডার্ন থাকবে কি করে? আমি এক্ষুনি বলে গেলাম মডার্ন কখনো হয় না আপডেটেড, তাহলে হাউ ডু ইউ কনসিডার ইট অ্যাজ পোস্ট মডার্ন? এটা একদম ব্যঙ্গাত্মক কথা। গ্যাবলিক বলে আমেরিকান খুব বড় শিল্প সমালোচক, এখন উনি বেঁচে আছেন, বিশাল। তো ওকে একবার ওকে না দেখালে তো আমাদের যারা সকল, যারা প্রথম পোস্ট মডার্ন শিল্প নিউ ইয়র্কে যখন এক্সিবিট করছে, গ্যাবলিকে ইনভাইট করার জন্য, গ্যাবলিক বলে পোস্ট মডার্ন কথা, এটা তো অ্যাবসার্ড কথা। আচ্ছা চলো দেখি, পাগল লোক নিশ্চয় আছে, দেখলে পরে পাগল পাগল কথা বলবে কেন, ওরা কি শিল্প করছে দেখে আসি। কি দেখছে, কে কোথায় ইনস্টলেশন করছে, কে করেছে, নানা ধরনের কাজ করেছে। গ্যাবলিক তো খুব কম বের ঘুরে ঘুরে দেখলেন, দেখে উনি কমেন্টও করেছেন। এরকম পোস্ট মডার্নের বড় বই আছে, সেখানে গ্যাবলিকের বড় প্রথম কোটেশনটাও আছে। তা বলছেন, আমি এত বড় অনার সৃষ্টি এসিসির মাধ্যমে দেখিনি, তাদের মধ্যে কোনো সৃষ্টি খুঁজে পেলাম না, কিন্তু তবুও তো মানুষ দেখতে আসছে, ভিড় জমাচ্ছে। তো আমি আর বলার কে, সময় বলে দেবে, সময় তাকে গ্রহণ করবে, তাই চলছে। এখন আমাদের সময় কিন্তু এই শিল্পের ভাষা, পরিভাষা ছিল আমাদের নানা কথা। এই যে আর্টের বিভিন্ন টার্মিনোলজি, আজ যদি আমি ছেলেদেরকে বলি যে 1000 টার্মস আছে আর্টের, যেটা বলতে গেলে আমার 7 দিন 10 দিন পেরিয়ে যাবে, 10 দিন পেরিয়ে যাবে। আর্টের যে ছোট ছোট টার্মস গুলো আছে আমরা যেগুলো বলি, তো সেগুলো ছেলেরা শুনবে, আর কেউ শুনবে? মাস্টারি কথা শুনলে পরে আমার একটা ছবি হয়ে যাবে। আর বিশেষ করে অ্যাক্রিলিক মিডিয়া এমন একটা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে যে আমার ওই ছবিগুলোকে করতে গেলে পরে কিন্তু রীতিমতো ধ্যান দিয়ে করতে, আমি নামাজ পড়ার মতো বসলে পরে 4 ঘন্টা 6 ঘন্টা একসঙ্গে বসে করি, এই বয়স একদম মুখী না। তার মানে আমাদের কতগুলো গ্রামার ফলো করতাম, তো কিন্তু গ্রামার ফলো করে ছবি করতে হবে মানে নেই, একদম তার কোনো মানে নেই। কিন্তু কিন্তু যারা জানে তারা তো ওই করতে পারবে, তারা কোলন সেমিকোলনের ব্যাপারগুলো ভাবে। কিন্তু আমাদের কেজি সুব্রমণ্যম বলতেন যেটা গ্রামার একটু মানতে হয়, যেমন বেসিক গ্রামার বলছি, জেনে ভাঙে সেটা বোঝা যায়, ভাঙাটা বোঝা যাবে, যে তুমি না জেনে ভাঙে সেটা বেশ মুখের মধ্যে আবার বলার উদ্দেশ্যটা ওটাই বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে যে কি মোটামুটি জানছে বা সেটা গ্রামার জেনে তুমি ভাঙো,
বাইরের শিল্পীরাও তাই বলেছেন। পিকাসোর আমরা শুধু কিউবিজমটা দেখলে হবে? আর আগের ছবি ও পেরুজিয়ানো রুবেন্সকে at the age of 9 কপি করতে পারতো। ইমাজিন ইট। 8-9 বছর বয়সে বলছে আই কুড ইজিলি কপি পেরুজিয়ানোস পেইন্টিং। আমি ও বলছে বাট at the age of 82 ও বলছে আমি যখন ছেলেদের কাজ দিলাম, ছোট ছেলেদের কাজ দিলাম, বললাম ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু কপি এ সিঙ্গল ওয়ার্ক অফ দিস চাইল্ড। আমার পক্ষে এ শিল্প করা কঠিন। তার মানে ওর কাছে উপলব্ধিটা কি? তাই তো আর শিল্পের ক্ষেত্র এত বিশাল, আজ ভাষাও খুব লুসিড, তবুও একটা জিনিসের লাগাম তো রাখতেই হয়। আজ আমি অনেক জায়গাতে একাডেমি তো দেখি, এখানে দেখি, একটা সময় এই বিল্লা তো দেখে এলাম, হঠাৎ সস্তার কাগজের উপরে একটা রং খুলে দিয়েছে, কোথাও ফুরিয়ে দিল, কোথায় করলো আমি জানি না। তারা তো সৃষ্টির আনন্দে হয়তো উল্লাসে তো বলুন একটা সৃষ্টি করতে করতে পাগল হয়ে গেছে, চোখ করে যাচ্ছে, তারা হয়তো তাই আনন্দ পাচ্ছে। আনন্দ পাওয়াটা কিন্তু শিল্প শিক্ষার একটা মেন উদ্দেশ্য। মেন এটা আমি তোমাকে নিজেকে এনজয় করতে হবে। তুমি যদি কাগজ পুড়িয়ে দিলে আনন্দ পাবো, একজন ব্যক্তি শিল্প করবেন কেন? আনন্দ পাওয়া দুটো আর এখন তো কাউকে রেস্ট্রিক্ট করা যায় না। আমরা যতদিন পর্যন্ত আমরা 11টার মধ্যে কিছু ছাত্রদিকে পাই, তারা তো শোনে ধরি, আর যারা বিশ্বাস করে আমার কথা শুনতো, বারবার এখনো গেলে পরে তার ডেকে দেখায়, বলে স্যার বাকিরা তো কেউ কিছু বলে না, আমরা করে কিন্তু কি করছি তো বুঝতে পারছি না। তবে মাঝে মাঝে কখনো মাসে 1-2 গেলে ছেলেদের কাছে গিয়ে বসে কাজটা যে একটু বলি, তারা তো আনন্দ পায়, তারা করে, এখনো কাজ দেখায়। তো কিছু ভাষা আছে যে ভাষাগুলো বেসিক ভাষা না জানলে কিন্তু একটা সময় শিল্প, আমি বলছি রবি ঠাকুর বলেছেন যদি আর্ট শুধুমাত্র বুদ্ধি প্রসূত হয় সেই শিল্প বেশি দিন বাঁচবে না, কিন্তু শুধু হৃদয়ের আবেগ দিয়ে করলে পড়ো কিন্তু এটা তার গণ্ডি ছাড়িয়ে ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ শিল্পকে তোমার স্বাধীনতাও থাকতে হবে, তার মধ্যে একটু লাগামটা, যে স্বাধীনতার লাগাম নেই তারা তো বহির্জ্ঞান হবে, তারা তো নানা রকম। আমার কিন্তু বাবা বলে কিছু না, আমি তো সুবিশাল থেকে মতে ঢুকবো, আমার বাবা বলছে না না ঠিক আছে চলো, এটা তো স্বাধীনতা নয়। স্বাধীনতার মধ্যে শৃঙ্খলার কথাটা কিন্তু প্রচুর ঢুকে আছে। আমি স্বাধীনতা তখন গ্রহণ করব যখন আমি শৃঙ্খলাবদ্ধ হব। আমি এগুলো আমার নিজের রিয়ালাইজ করি। আমার মধ্যে যখন উদ্যম উচ্ছৃঙ্খলতা চলবে সেটা স্বাধীনতা নয়। তাই শিল্প যদি কেউ যদি ভাবে ঠিক সেম ঘটেছিল আজ থেকে 80-90 বছর আগে, যখন পিকাসোর কিউবিজম করছে, পিকাসো বলে হোয়াই ডিড আই লিভ দিস কিউবিজম, আমি কিউবিজম করে ছাড়লাম কেন? কারণ হচ্ছে আমি একদিন রাস্তায় বেরিয়ে দেখি হাই মোর দ্যান 80% প্যারিসিয়ান বিকেম আর্টিস্ট। সবাই রাস্তা ধারে শিল্প করে ফেলেছে, সব কিউবিজম বা মডার কনকেভ কনভেক্স প্লেস দিয়ে রং টং ব্রাউন রং, বলছে পিকাসো চেয়ে তো ভালো রং লাগাবো, পিকাসো তো ব্রাউন করে কনকেভ কনভেক্স পেইন্ট করেছে, তার চেয়ে দেখছি আরে 80% লোক প্যারিসিয়ান তারা আর্টিস্ট হয়ে গেল। বলছি ছি, তারপরে সঙ্গে সঙ্গে দেখবে কি সুন্দর বোল্ড ওর যে এজিং ড্রয়িং লাইন, বলছি বাবা এটা করবো দেখাও। ওই যে নিরন্তর সিরিজের ছবিগুলো, ওই যে ওই একজন লাভার যে বুল সে মশারি হতো তার প্রেমিকাকে ধরছে, ওই লাইন ড্রয়িং একটা সিরিজ করে গেছে, একটা লাইন থামছে না। তো তার কাছে কিউবিজম আর কনভেক্স লেন্সের দাম আছে, তোমার কাছে তো নেই, আমার কাছে তো নেই। তা তোমরা করলে কি লোকে মেনে নেবে? উইদিন 2 ইয়ার্স সব গুটিয়ে গেল, পিকাসো বন্ধ করে দিল, সব গুটিয়ে গেল। সুতরাং তার কারণ কি? পিকাসোর কাছে ওটা মূল্য ছিল, ডাকের কাছে ওটা মূল্য ছিল, কারণ তারা বুঝে করতো। ডাক বলছে, যেটা সেজান বলেছিলেন যে শুধুমাত্র ত্রিমাত্রিক কারণ, মোর দেন 3 ডাইমেনশন। আমরা দেখতে পাচ্ছি না, ডাজন্ট মিন দ্যাট টেবিলের টপটা নেই, তলটা নেই, টেবিলের তলটাও তো আছে। এইটাই আমাদের ছবি থেকে স্কালচার তফাৎ, যে আমরা সবসময় ত্রিমাত্রিকতার বাইরে যেতে পারিনি। তো উনি বলেন যে আমি এটাকে মোর দেন 3 ডাইমেনশন আমি দেখাবো, যার জন্য টেবিলের ওপরে ওই স্টিল লাইফে আপেল রাখা আছে, কিন্তু টেবিলের তলটা দেখা যাচ্ছে। তো একটা মানুষ কি করে উপরটা দেখে নিচে তলটা, আমরা টেবিল দেখতে পাচ্ছি না। উনি বলছেন না,
এটা এই ভেরি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। উনি ওইভাবে ভাঙলেন তখন প্লেনস ভেঙে একই সঙ্গে একটা পেরিফেরির মধ্যে টয়লেটটাও দেখাচ্ছে, নিচে বুকস প্লেনস দেখাচ্ছে। এটা কেন হয়েছিল? এই বুদ্ধিগুলো কেন এসছে ওদের মাথায়? একটা হচ্ছে একটা স্টেরিওটাইপ, একটা যে 3 ডাইমেনশনাল এসে চলছিল, উনি ওখান থেকে বিরতি চাইলেন আর বললেন যে স্কাল্পচারের মানুষ যেমন ঘুরিয়ে দেখছে, 3D-টা এনজয় করছে, আমার ছবিতে কিন্তু যা দেখলো ওই দ্বিমাত্রিক স্যার ইলিউশনও যাবো। উনি বললেন না, আমি দর্শককে কিন্তু একই জায়গাতে বসে ওই 6 ডাইমেনশন আমি দেখিয়ে দেবো, ওপর নিচ উর্ধ অধ সব দেখাবো। তো ওর মুখও ছিল, ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল। সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে তিনি উনি কিন্তু ওই ছবির এই যে এত এত চিন্তা ভাবনা, এত ওদের চিন্তা করতে হয়েছে বলে না, ওদের সেই গ্রামারটাকে ফলো করছে বলে। আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ানে তো কিন্তু সেই জিনিসটা তারা ফলো করে কিন্তু গিয়েছে, যে আমরা কোনো ফর্মকে যখন দেখি তার রূপায়ণটা কেমন হবে, রূপ ভেদ প্রমাণানি, তার প্রপোর্শন মানতে হবে। এবার প্রপোর্শনের আমি প্রপোর্শন করছি, ওপর থেকে দেখছি, তুমি সাইন্টিফিক ওখান থেকে দেখছো ছবি মাথা বড় লাগবে, ছোট হবে, এটা তো প্রপোর্শনাল ডিসপোজ হতে পারে। ক্রিয়েটিভিটি বলতে কোনো কিছু অ্যাবসার্ড ছবি, অ্যাবসার্ড ফর্মটাকে আকাশ থেকে এনে দেওয়া নয়। একই জিনিস এর মধ্যে আমরা মানুষের মধ্যে থেকেই আমরা মরালিটি, ক্রিয়েটিভিটি জিনিসগুলো করতে পারি। অনেক ভাবে আমি 2 হাত 3 হাত 4 হাত করে গেলাম তার মানে ক্রিয়েটিভ ব্যাপার হলো, মোটেই তা নয়। একটা হাতের মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি যথেষ্ট বজায় থাকে, রিয়েলিস্টিক কাজের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে। মানে যে দেখাবে তার বক্তব্যটা কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, তার শুধু হ্যাঁ সে বক্তব্য কি হবে, ছবিতে কোনো বক্তব্য নাই। ও ভালো কাহিনী নিয়ে মানুষ 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 ভালো কাহিনী নিয়ে ভালো কবিতা লিখতে পারে না। আবার শক্তি চ্যাটার্জি ওখানে যে অবধি বাড়ি আছো, একটা কতটুকু জিনিস দেখে একটা ওইটুকু কবিতা কি বিশাল তার রেঞ্জ। আজও আমাদের দরজা ডাকলে শক্তি চ্যাটার্জির কবিতাটা মনে পড়ে। ছিল যে আনকনসিয়াস, সাবকনসিয়াস স্বপ্নে দেখা জিনিসগুলোই আসলে রিয়ালিটি। আমরা এখন যে কথাগুলো বলছি এটা নয়, আমাদের অবচেতনে যে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে অদ্ভুত অদ্ভুত দৃশ্যকল্প দেখে ফেলি না, দ্যাট ইজ রিয়েল, দ্যাট ইজ সুপার রিয়েলিটি। সেখান থেকে পরে ম্যাক্স আর্নেস্ট, রেনে ম্যাকগ্রিন, সালভাদর ডালি এরা ভিজুয়ালে চিত্রিত করলো, এবং ওনার ডাক দিয়েছিল আন্দ্রে প্রেটো বলে একজন। তার আগে একটা অ্যানার্কিস্ট ছিল, দাদাইস্ট ছিল না, ম্যাক্স আর্নেস্ট ছবি দেখবে সেই আমলে। আচ্ছা এবার আমি একটা রেফারেন্স স্যার আপনার পাচ্ছি, এই যে সালভাদর ডালি যে মানে বিমুক্ত, তখন একটা বাংলায় লেখালেখি হতো, কি ভালো লিখতো, সেগুলো এখন কপি করে সব ভাষা। তখন লিখতেন আমাদের অরিজিনাল লিখতেন সঙ্গীত সরকার, স্বপ্ন সম্ভব ছবি, এত ভালো বাংলা, স্বপ্ন সম্ভব, এটা হয় স্বপ্ন আছে, হ্যাঁ স্বপ্ন সম্ভব ছবি, মানে স্বপ্নেতেই সম্ভব, এবং সেটাই সুপার রিয়েলিটি, যেটা আমি স্বাভাবিক ভাবে ভাবতে পারি না। মুদির দোকানে এটা দাও তো, ওটা দাও তো, নুন দাও, এই দাও, তারপর বাড়ি, তারপর সংসার, এই রিয়েলিটিটা রিয়েলিটি নয়। আমার অবচেতন একটা কি একটা আছে যেটা বলতে পারি না, অপত্য কথা, সেটা ভিজুয়ালাইজ করছি, দ্যাট ইজ সুরিয়ালিস্টিক বা সাররিয়ালিস্টিক মুভমেন্ট অফ এটা। আবার দেখতে সালভাদর ডালি সুপার হিরো সেই সময় উত্তম কুমার, সে আবার তার 400 বছর আগে রেনেসাঁ পিরিয়ডের উদ্ভট কাজ করে ফেলেছে, সেই লোকটার নাম বস। দেখো আমি একদিন ভাবছি তোমার যে সাদা দুটো আছে না, এই ছবি দিয়ে প্রজেক্টরে কোথা থেকে 400 বছর মাটি পড়ে যেত। ধরো এখন যদি কেউ হঠাৎ হরপ্পা নিয়ে দেখবো অনেকে টেরাকোটা করে, এমনি এমনি আসেনি। হরপ্পা ছোটবেলায় ইতিহাস বইতে রেখে হাত কাটা বলেই টেরাকোটা নিজে এক্সপ্লেন করতে পারবে না, ছোটবেলায় দেখে ফেলেছে, ওটার ভেতরে ছিল প্রাচীন আমাদের শিবলিঙ্গ বলো, জগন্নাথের মূর্তি বলো, কালীঘাটের মায়ের মূর্তি বলো, রিয়ালিস্টিক নাকি? মা দুর্গা, তোমার বিষ্ণুর যে অবতার, অর্ধেক মাছ অর্ধেক ওপরে একটা আমাদের অসাধারণ। কি বলছো, যে দেশে ইলোরা আছে, যে দেশে রিবেকা আছে, সেই দেশে কেন এই জায়গায় চলে এলাম, এবং তার কোনো মুভমেন্ট হলো না। আমি একদিন বলছিলাম স্যার
যে বেঙ্গল স্কুল ছাড়া সিরিয়াসলি কোনো মুভমেন্ট আমি কোনো গ্যালারি ডুবে ফুয়ে যেতে হবে না, আমাদের এখানে জোগানদা নগেন্দা কিচ্ছু করতে হবে না। এখানটায় দেখো 22টা ছবি 22টা রকম, তারা কি কি করেছি আমি নিজেও বলতে পারবো না যে কেন ওইটা করলে বিক্রি হতে পারে, এটা করলে উনি একরকম ভাবে করেছেন, সেটা একরকম ভাবে করেছেন। তখন ওদের যে দেখো কত সাইন্টিফিক্যালি হয়েছে মুভমেন্ট গুলো, যুক্তি ছিল, যারা যারা ইনভলভ হয়েছে তারা সবাই কিন্তু প্রত্যেকের শৈলী আলাদা কিন্তু স্কুলটা এক। বোঝা যেত এরা এই কালার, এই প্যালেট, এই বিষয় নিয়ে এরা লড়ে যাচ্ছে। আমাদের হয়েছে বেঙ্গল স্কুল ছাড়া একটাও হয়েছে গ্রুপ করেছিল, ক্যালকাটা গ্রুপ চেষ্টা বম্বে গ্রুপ ছিল, বম্বে গ্রুপেরাও করেছিল সবাই, বেশিরভাগই পিকাসো এবং এর প্রভাবে। আমি তোমাকে বলে দিচ্ছি আমাদের ইয়েরা আচ্ছা রাজা বা রেজা উনি এক ধরনের করেছিলেন, সে তন্ত্র নিয়ে কাজ করেছিলেন ভাইব্রেন্ট কালার দিয়ে। তারপর আমাদের নাইম মেহতা যেটা করেছে সেটাও এক ধরনের দেখবে পিকাসো, এবং আমাদের অ্যাপ্রিকার্ড বা ওই তোমার ক্যাপাসিটি মিশানো, সেটা থেকেও আবার খানিকটা আমাদের মানিরা আঁকা সেরকম প্রভাব আছে আমি দেখেছি। মানিরা আঁকাতে এত ভালো আমার ভিড় তখন সেই ফর্মের উপরে কাজ করেছে, আলোচনার ফর্মের উপরে। কিন্তু এত ওরা তো ফিগারেটিভ কাজ করেই না, উনি বিকাশা যেটা করেছেন বা মহেশ ভাই যেটা করেছেন, ওদের ঘরানাটা একদমই আলাদা। আমি একটু স্যারের কাছে যে কথাগুলো খুব দামি কথা। এবং আমাদের এই যে বেঙ্গল স্কুলের পরে আর কোনো মুভমেন্ট হয়নি, ছিল তিনটে ছিল, দিল্লি শিল্পী চক্র আর বোম্বাইয়ের যে প্রোগ্রেসিভ গ্রুপ। এই বোম্বাই প্রোগ্রেসিভ গ্রুপটা কিন্তু ছিল জাস্ট অ্যান্টি বেঙ্গল একটা অ্যাটিটিউড নিয়ে তার মুভ করেছিল, অ্যান্টি বেঙ্গল। আগে এই অ্যান্টি বেঙ্গল একটা সেন্টিমেন্ট কিন্তু অল ইন্ডিয়াতে ঢুকছে। যদি যারা বাইরে যায় তারা রিয়ালাইজ কেউ এমন ভাবে হয়তো এই আর্টিস্টটা কেউ করছে না, ও বেঙ্গল না, আচ্ছা ও। এবং কি আমাদের সময় अरे वो तो है बेंगल में ना, तुम्हारा वो केला का पत्ती और वो रोटी रहेगा ना, और बेटी ऐसा है ना। তো তার মানে কি ওই বেঙ্গল স্কুলে দেখেছে কখনো কলা গাছে বানিয়ে দিয়েছে, কলা গাছে একটা ছাগল খেয়েছে গেছে, এই যে একটা হিউমার ছড়াতে লাগলো। দিল্লি শিল্পী চক্র ওরা চলতে চলতে স্থিমিত হয়ে গেল। এরা এই যে চারজন সঞ্জা, রাজা, আরা আর হোসেন তারপরে আছে, হোসেন অতটা শিক্ষিত না, এরা কিন্তু প্রত্যেকে বিদেশে ঘুরে এসে হোসেন তো তখন নিজের রুটিরা কামাই করতে, এইসব অডিং ফডিং করতে তার দিয়ে চলে যেত। কিন্তু ওরা ওসব কাজ দেখে স্কিল দেখে রাজারা দেখে নিয়ে তাকে এই করলেন। যাই হোক এই জিনিসগুলো, এই যে প্রগ্রেসিভ আর্ট, এটা কিন্তু জন্ম নিয়েছিল জাস্ট অ্যান্টি বেঙ্গল, অ্যান্টি বেঙ্গল আর্টের জোশ নিয়ে। আর আমরা যারা বাঙালি, আমার কাছে এদের মধ্যে যারা বিক্ষুব্ধ কিছু কিছু লোক ছিল, তারা সেই সমস্ত বাঙালি যারা প্রবাসী হচ্ছে তাদের কাছে কিন্তু আমি বলি তখন স্ট্যাচু অফ ওয়ান এর আগে কেউ দেখেনি। বাট অল আর ইনভাইট ফ্রম ফরেন, আমেরিকা থেকে ইনভাইট করে। তখন প্রত্যুষদারা এই বড় বড় ক্লাসে করছে, প্রত্যুষদার কেন হঠাৎ ছেড়ে দিল ওই ধরনের ওই এক্সপ্রেশনিস্টিক কাজগুলো, অত মানে এক্সপ্রেশনিস্টিক কাজ ছিল প্রত্যুষদার দেখেছো কখন? হ্যাঁ, ওই মনোগ্রামগুলো দেখো আগে বুঝতে পারবে এরকম রং ছেড়ে দিয়ে একদম না না কি বিশাল রকম এদের মতো ছিপলেন কেন ওই জেনেছেন এসব ছিপিয়ে আমার এদের মধ্যে নিজস্ব করে ভারতীয় অনেক কিছু হয়। উনি তবু শর্টামেন্ট চলে এলেন, সেখানে উনি পিকাসো স্টুডিওতেও কাজ করেছেন, পিকাসোর কাছ থেকেও কিছু দিয়েছেন। পিকাসোর কাছে থাকতেন, পিকাসোর কাছে অনেক ডিসকাশন করতেন, মানিলা মাতিসের কাছে থাকতেন, মাতিসের স্টুডিওতে ঘুরেছেন, মাতিসের স্টুডিওর সঙ্গে কাজ করেছেন, যার জন্য মাতিসের ইনফ্লুয়েন্স প্রচুর পাওয়া যায়। এই যে বেঙ্গল রচি যাতে আমি বলি, আমি একজন বলে আমি কাউকে কিছু মনে করবো না, আমি নট মানে ইম্প্রুভমেন্ট পরে আমি অবনতি করছি না, বাট আমি কাউকে ছোটও ভাবি না শিল্পে, কাউকে আমি মাস্টারও ভাবি না।
এটা আমার প্রথম খেয়েছিল, মানে এরা আমার মাস্টার মশাই, কিন্তু আমি আইস টু আর্গুমেন্ট টু মাচ। আমি অবশ্য প্রচুর তর্ক করতাম, প্রচুর, মানে এক একদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার ঘরে ক্লাসে বসে উনি এ করে গেছেন। আমি কখন ওই অন্ধবিশ্বাস আমি করি না, কিন্তু মানিকামের শ্রদ্ধা করি ওর জ্ঞান, ওর জ্ঞান। এই যে আমি এত আর্ট টার্মিনোলজি বলছি, আমি আজ বলতে গেলে 7 দিনে আমার শেষ হবে, আমি আতরে যাই। আমি এটা অহংকার করে বলছি না, বাট বিকজ মানিকা, হাটাবি, রোজার ফ্রাই, ইতিহাস, আটসান এদের বই পড়ে, এটা তো আমি আকাশ থেকে তো আমাকে কেউ দেয়নি, আমার ফ্যামিলিগত কোনো বাবা মার কাছ থেকে আমি পাইনি। এরা হচ্ছে আমার বাবা মা শিল্পের। সুতরাং এদের কাছ থেকে যে সম্পত্তিটা আমি নিয়েছি, মানিদের কাছ থেকে আমি ব্রেন নিয়েছিলাম, যেটা আমাকে হাউস সঞ্চয় দিয়েছে, আমার ছবিকে আমার ফ্ললেস করতে যতটা পারি, অল তো থাকতেই পারে, এটা তো এ প্লাস বি হোল স্কয়ার নয় ছবি, যে বাবা এ প্লাস বি হোল স্কয়ার হয়ে তুমি বলে দাও এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, যা ফর্মুলা আছে ফেলে দাও, তা নয়। তাহলে পরে আমার ছেলেও শিল্পী হতো, শিল্পী একই ফর্মুলাতে ছবি ফেলে যেতে পারতো। শিল্পের প্রতিটা ভাষ আলাদা, প্রতিটা রং আলাদা, কিন্তু তার মধ্যে একটা যে ভাষা আছে, যে পরিভাষা আছে, সেগুলো মধ্যে মেনটেন করতে হবে। আমরা হতে পারি, সাবলীল হতে পারি অনেক কিছু। তো এই যে বললাম যে মিউজিয়াম গুলো হয়েছে, মুভমেন্ট গুলো, আমি যার জন্য অনুষ্ঠান আটকে ভীষণ ভালোবাসি, বাট ওকে অ্যাকসেপ্ট করি না। ওদের যে লজিসিটি, ওদের যে ন্যাশনালিজম, ওদের যে মানে কি বল ইন্টেলেকচুয়ালিটি, সেটা আমাদের ইন্ডিয়ান একটা শব্দ, ইন্ডিয়ান নট জাস্ট এ কাইন্ড অফ স্পিরিচুয়ালিস্টিক, একটা ধ্যানের মধ্যে দিয়ে চলছে। কিন্তু শুধুমাত্র আনন্দ কুমার স্বামীরা যখন এলেন, তারপরে অসি গাঙ্গুলিরা এলেন, যারা প্রথম ভারতের, বুঝতে পারছো আমাদের শিল্প বোধরা কত পরে, সেই কুমার স্বামী সেই সময় কত বলো, তার আগে কত দূর গ্যাপ থেকে গেছে, কখনো ফলো করে যে আমাদের অজন্তায় যারা কাজটা কত বছর আগে সেই সময় বিশ্ব ধর্মতন্ত্র তারপরে লেখা হচ্ছে, সেটাও উত্তর থেকে আগে, মানে 4th সেঞ্চুরি 5th সেঞ্চুরি। তারপরে কোথায়, তারপরে কি এখানে কেউ লেখাপড়া করেনি? তার শিল্প রেখে চর্চা করছে, কারণ সেরকম শিল্প পদ্ধতি ছিলই না, তারা দেখালো। যখন আমার বিদেশিরা এলে সে অজন্তা এইসব ঘুরতে লাগলো, তখন এদের পিছনে সব এরা চলতে লাগলো, তখন গাঙ্গুলি, আনন্দ কুমার স্বামী এদের সব আবার চোখ খুললো। অজন্তা কোথাও বলেছে চলে, এগুলো নিয়ে আবার ভাবতে হবে, আমাদের একটা ট্র্যাডিশন, এই যে ব্যাক টু ট্র্যাডিশন, এইগুলো আবার উঠতে লাগলো, এগুলো উঠতে লাগলো। এরা কিন্তু ঘুরিয়ে দিল, এদের নিজের পথ থেকে হয়নি। কিন্তু অমিতাভর কিন্তু ওই ওইটার আগের মধ্যেই চর্চা করে যেতেন, উনি বলেন তুই কি করছো, তোমার মতো শিল্পী যত স্কিল করো না কোনো রাস্তাঘাটে প্রচুর আছে, কিচ্ছু করতে পারবে না, তোমাকে এই শিল্পকে বাঁচানো গেলে তোমাকে তোমার ট্যাক্স রেখে দিলাম। এদের চোখ করতে লাগলো। কিন্তু শিল্প তো আমাদের চলছিল, শিল্পের ওয়েটটা কখন বাড়ে কমে, আমার লেখা দেখে যখন আমার ছবি দেখে যখন কেউ লেখে, ছবিতে না বুঝলে লেখাটা পড়েই ভাবে ছবি হচ্ছে চারটা দ্বিতীয়বার দেখে আসি, এই যে যে ওয়েটটা বাড়ে না, সেটা বিদেশের শিল্পী চাইতে লেখক বেশি। একটা শিল্পী পিছনে 5 জন করে ক্রিটিক থাকে, তাদের সমালোচনা হচ্ছে আমি এক্সেল করবো, এখানে একটা সমালোচক বলতো সেই সন্দীপ সরকার কবে মারা গেছে, তারপর আমি মনীষী দা এবং আমি আজ পর্যন্ত কোনো প্রাজ্ঞ শিল্প সমালোচক বাংলা কেন আমি তো দেখি না। আর 2-4 জন যারা আছে তারা লেখে পয়সা দিয়ে, যেমন এই মুম্বাইয়ের বলো না ছেলেটা, না জনি না, তো তোমার একটা লিখে দেবে, বলে আমার লাগলে তোর ছবি লিখতে হবে। এখন সেবা টিবাতে আসে, এখানেও কিন্তু শিল্প লেখা শিল্প সকল কিন্তু তোমাকে দেখতে হবে, তোমার লেখা তোমার টাইমের স্পেসে বাড়ি যেতে পারছি কিনা, যদি তা না যায়
যদি তোমার শিল্প শুধু তোমার বৈঠকখানার মধ্যে অ্যারেস্ট হয়ে থাকে, দ্যাট ইজ নট আর্ট। এবং তোমার লেখা যদি ওর মধ্যে নিবদ্ধ থাকে, তোমার লেখাটাও কিছু সহজের মধ্যে হবে না, ওটা বাঁচতে পারে না। আরেকজন খুব সহজ ভাষায় লিখেছিলেন বাংলায় কয়েকটা বই, সহজ ভাষায় লেখা না, ওনার ভাষার মধ্যে যথেষ্ট না না, যে কোনো লোক হ্যাঁ, ওনার মধ্যে ইন্টারনেটই আছে, একটা ব্যাপার আছে। এখন যে সমস্ত পেপারে লেখাগুলো বেরোয়, সমর্থন বেরোয়, কি অদ্ভুত। সে উনি করতে ভালোবাসেন, উনি সকালবেলা ধরে ব্রেকফাস্ট করে, উনি এইসব বর্ণনা করে যায়, টিচিং হচ্ছে না, এটা হচ্ছে রেসিপ্রোকাল। মানে আমি বলবো তুমি রিভোল্ট করবে, তুমি রিভোল্ট করবে, তুমি এখন সমালোচনা আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, একদম ঠিক। আগে কি আগে যেটা ছিল সঙ্গীতাকে উনি কিন্তু আর্টিস্টের সামনে লেখি বা আমি খুব দুঃখের সঙ্গে গ্র্যান্ডফাদার দেখেছি হাউ বিগ এ রাশ আফটার হিম। আরে রেসপেক্ট আলাদা জিনিস, আই অলওয়েজ রেসপেক্ট লোকটা। আমি যারা প্রচুর নাম কামাচ্ছে কিন্তু কি অদ্ভুত, তার পিছনে কি চলে এবার দুটো বললেই যেন কৃতার্থ হয়ে গেল। আরে ছবি থরি তোমার এটার মধ্যে আছে, কোন কৃতিকার কোন এর মধ্যে তুলে তোমার ছবি বিক্রি করে দেবো। আমার তো মনে হয় না আর্টিস্টদের কেউ 100% ওটা তো লিখতে হয় বলে লিখে দেয়, তবে এখন ইনভলভমেন্ট একটু বেশি, আর ওটা কিছুই না। আমি এগুলোকে ওয়ার্ড করছি, আমাদের একটা আর্টিস্ট এগুলো সবথেকে ভালো হয় 1 মাস 1.5 মাস পরে জীবনছি, সেটা নিয়ে আমি ওকে প্রদত্তকে ভুলে যাই। আমি আসছি সেটা নিয়ে, আমি আর্ট নিয়ে লেখালেখি বা যা হয় সাধারণত আমি লেখালেখি একটু টেলিভিশন চেষ্টা করে খুব ভালো জায়গায় এসেছি এখন, অন্তত একটা অনেস্টি আছে। কিন্তু আর্টিস্ট নিজে যেটা বলতে পারবে তার ছবি সম্পর্কে, কোনো ভাড়া করা লেখক বা লেখিকা দিয়ে লেখানো সম্ভব না, এক্সপ্লেনই করতে পারবে না। কিন্তু আমাদের একটা কাস্টম থেকে গেছে না, আমি এক্সিবিশন করবো, প্রথম দিন 4 সিনেমা থাকবে, দ্বিতীয় দিন মোটামুটি বসবে, তারপর দিন একটা গুগল ইন্টারন্যাশনাল তৈরি করে বেরিয়ে যাবে, তার 6 দিনের মাথায় একটা ভাঙাচোরা ভ্যান ঢুকবে, মালগুলো প্রিন্টিং করে মাল হয়ে গেল, বুঝলেই বলছো মালগুলো তো মালগুলো উঠবে, তারপর কে কে রিভিউ করতে এসেছিল তাকে মনে করে স্যার আমারটা লিখে দেবেন, ছবি কর্ণিকা দিয়ে ভূমিকা ভঙ্গ, ত্রিমাত্রিকতা দিয়ে দ্বিমাত্রিকতার মধ্যে দিয়ে উত্তর কিছু হাবি জাবি লিখে মোটামুটি ভীষণ চারটে জায়গায় বেরিয়েছে, দুটো টিভিতে দেখিয়েছে। আলটিমেটলি আমার প্রশ্ন হচ্ছে তাই ঠিক কোন খাতে বইছে বা কি করে, আমি আমার একটাই প্রশ্ন থাকে, আসলে কি জানো, শিল্পীও পালিয়ে যায়, এরাও লিখতে পারে না, সবটা তো বুঝে। তার মাঝখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রাউড, আমরা যদি সাধারণ মানুষ বলি, তাদের মধ্যে যদি আমরা সম্প্রচার না করতে পারি, একটু একটু করে যদি ইনজেক্ট না করতে পারি, এই কোনো লাভ হবে না। তারাও তো কঠিন সিনেমা থেকে বুঝেছে, ওই কালী হুজুরের গুজবকে অন্যভাবে পার্সোনাল অ্যাটাক হিসেবে নিয়ে না, তারা সিনেমা বুঝেছে, তারা অরিজিৎ সিং বুঝেছে, তারা রবিশঙ্কর বুঝেছে, রবিশঙ্করের মেয়েও বুঝেছে, কিশোর কুমারও বুঝেছে, বড়ে গুলামও বুঝেছে। আগে একটা লোকের নাম বলতে পারবে না তারা, কেন? দোষটা কাদের? আমি একটা প্রশ্ন তুলে দিলাম। আমাদের আর্টিস্ট নাটকের বা গানের লোক, তারা বলবে 8 পাতা তুই আমি বলি 8 পর্যন্ত লক্ষ্মা বোর্ডের নাম নিশ্চয় সবাই শুনবে। আমার সাথে সমাজ ব্যাপারে থাকতে সমাজের খুব ভালো বন্ধু হয়, সিঙ্গার ছিল অনেক সিঙ্গার, তবে আমাকে ভীষণ ভালোবাসতো, কেন জানি না। এসে বলতো যোশী প্রোগ্রাম হবে আমাদের চৌরাইয়া হল আছে ব্যাঙ্গালোরে, আমাদের কলেজ থেকে একটু দূরে, টিকিট দিয়ে গেছে, আমাদের কলেজের টিকিট দিয়ে যেত। তো আমরা আমি পরীক্ষা যাবে নাকি, আমরা একটু করেছিল যাবে, আমি চলো এই জায়গা ওরা নিয়েছে। হ্যাঁ, আমার গ্রামের প্রতি আমার একটু মোহ আছে, ভালো লাগছে।
ওরা সব জায়গায় অ্যাটেন্ড করতে পারে না, বাট আই লাভ। ও আমাকে একটা কথা বললো, তুই তো ভোট মেশিন দোকানের সময় না আসো না, শুনছি আমাকে দেখা কটা এক্সিবিশনে একটা সিঙ্গার এসছে কিনা দেখা তুই ইচ্ছা করে যদি ইনভাইট করিস একটা বাহানা দেবো, আমার আজকে একটা প্রোগ্রাম ছিল ওইটা যেতে পারবো না। কি হলো ও কিন জায়গা ও গেল না, আমি ভয় যেতে পারলাম না, যেতে পারলাম না। এটা কঠিন হলে কিন্তু বাস্তব বলে ছবি তো বুঝি না, করে দেয় না। আমার বন্ধু আছে রবীন্দ্র ভদ্র, অনেক নাট্যকার আছে বন্ধু, আমরা তো বুঝতে পারি শুনি না দেখি। তোমার নাট্যটা আমি কি করে বুঝি, তোমার বাংলা ভাষা আমি কি করে বুঝি, তুমি খাদের কোথাও এরকম সেটাও বুঝতে পারি, তুমি এখানে ব্যবহার করে দিচ্ছ সেটাও বুঝতে পারি, কিন্তু শুনেই তো হয়েছে এই গানটা হচ্ছে। তা তুমি দেখতে দেখতে গান তোমার চোখ হবে না, তুমি দেখো তো এই রঙটা ভালো লাগলো, খারাপ করো দেখবে না কেন, যাবে না একদম। বিদেশে কিন্তু আপনার নিশ্চয় জানবে ওদের রেগুলার রবিবার কম্পালসারি দুর্গিজার যত প্রায় 100 আমি দেখেছি, আমি দিচ্ছিলাম মানে অসুবিধা না, তো দেখেছি রবিবারের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে মূল হিসেবে স্টাডি করা হচ্ছে, নট অনলি স্টাডি তাদের কাজ দিচ্ছে ম্যাডাম। বলছে এটা ছবি মোনালিসার সামনে দাঁড় করিয়ে কেন এটা কাজ ছবি বলো তো, ছোট্ট ছেলে ও মধ্যে বলছে আমি অবাক। এদের সিস্টেমটা কি, সিস্টেমটা কি বাবা মা ছেলেকে নিয়ে রোড মিউজিয়াম ভিজিট করছে, তারা কিন্তু সিনেমা হলে যাচ্ছে না, ছবি চেনাচ্ছে। আর এখানে কোন বাবা মা যায় একটা বিরাট। তো এই টেস্টটা কেন, এটা কি আমাদের উপর সেই রসটা তারা পাচ্ছে না, এটা একটা বিরাট কোশ্চেন, এটা আমাদের মনে হয় শিক্ষার অভাব একটা। এই ব্যাপারে আমাদের এখন হয়েছে পুরোনো আর্টিস্ট দিয়েছে, ঠিক আছে আলোচনা করে লাভ না, আমি যখন ছোট করছি না, তারা সত্যি সেই জায়গায় চেক করেছে, কিন্তু তারপরে যারা আপকামিং এ চান্স দেওয়াটা উচিত নেই কোনো ভালো ব্যালেন্সে। তুমি অন্য আসপেক্ট আমি যেটা বলছি, মানুষ কেন বিমুখ, যে গান বাজনা তুমি অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিৎ সিং রাজে তুমি দেখেছো ঠিকই, বোম্বেতে জন মেয়ার এসছে, আমার পরিচিত বাচ্চা ছেলে তবে চাকরিতে ঢুকেছিল, 5 দিনের ছুটি নিয়ে সে জন মেয়ার দেখে চলে এসছে। তুমি বলতে পারবে যে এখানে যখন বিদেশি দু একটা প্রদর্শনী এখন দিল্লিতে হয়, বোম্বেতেও হয়, কে দেখতে গেছে বলো তো, একটা শহর থেকে উড়ে গিয়ে যে আমি ওটা দেখতে যাচ্ছি, ওখানে অরিজিনাল কল্পে এসছে, কল্পের নামই জানে, আমি জানি সেটা কিন্তু আমাদের সবাই স্বল্প বিস্তার একটাই ব্যতিক্রম হয়েছিল, লতা একটাই আমি নিজে দেখেছি মানে কি ওটা হুইসপার ক্যাম্পেইন হয়েছে। প্রথমত নদীটি ছিল, দ্বিতীয়ত লাইফ লাইক নদীটি ছিল, বিড়লা একাডেমি, ইজি অ্যাক্সেস, তখন যাদবপুর না অমুকপুর রামগড়, রেহাদা হিসে আমি না তখন ভাবলাম ভাই এটা কি সে পুরো দেখলাম ওই নবীনা সিনেমা হলের ক্রাউড, ওখানে ভিড় লাইন, আমি সিনেমা দেখাচ্ছি নাকি বিড়লা একাডেমিতে, জানেন না রেহাদা হিসে কিসিং আছে, এই বাপরে বুঝতে পেরেছি, কানে কানে ঘুরেছে, এর মধ্যে নদীটি আছে, সেক্সুয়ালিটি আছে, আর পার্ট নয়, ওই দেখতে ভিড় করেছে, সম্ভব না ওইটাই খান। আমার মনে হচ্ছে ছোট্ট কথা, আলো অন্ধকারে যাই, স্বপ্ন নয়, শান্তি নয়, একদম কাজ করে, তাকে আমি পারি না এড়াতে। আমরা যারা শিল্পী, যারা মনে করি আর কি, যারা সৃষ্টি করি ছবি,
তাদের কাছে ঠিক ব্যাপারটা এরকম, এড়াতে পারি না আমরা, সবকিছুর মাঝে আমরা করার চেষ্টা করি। এই চেষ্টা বহুত কাজ করা, ভুলটা 1% বা 10% হয়েছে, আর 90% ফেক আর্ট হয়ে আছে। এই ফেক আর্টের জন্ম হওয়ার ফলে এই 10% মধ্যে ঘুরিয়ে যাচ্ছে। যে ফেক আর্ট সেটা হচ্ছে কি হচ্ছে, বাড়ির বউ, বাড়ির বাচ্চা, কোনো গ্রামার নেই, কোনো শিক্ষা নেই, বাড়িরও কোনো কালচার নেই, রং দিয়েছে, টাকা আছে, ক্যানভাস দিয়েছে, ওইভাবে রং হয়ে যাচ্ছে। আর এখন আমাদের এই একাডেমি অফ ফাইন আর্টস হয়েছে, বিড়লা হয়েছে, ওরা কিছু দিচ্ছে না, ওদের হল কি করে বুক হবে সেটা দেখছে, যা তাই ছবি, মাথা কাজ ভাববে কেন? হ্যাঁ, অফিসের লোক এইগুলো ভাববে কেন? সেটাই তো বলছি, সেটাই বলছি। গ্যালারি বুক হওয়ার জন্য যে যে যা পাচ্ছে ছবি ঝুলে দিচ্ছে, সেগুলো তাহলে মান দিন 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 কমে যাচ্ছে। ফলে কোনো মানুষ যখন একটা দিন সময় পেতে একাডেমিতে একটু ঘুরে আসি, সে তো কিছু পাচ্ছে না। তো সে যদি সত্যি ছবি, সে জানি, গ্রামার জানে, ছবি জানে, ছবি দেখতে পছন্দ করে, গভীরতা বোঝে, সে তো রচনা করে। রবীন্দ্রনাথ একটা ভালো কথা বলেছে, উনি বলছেন যে ছবি আমরা আঁকি, আমরা জানি কি এঁকেছি, কিন্তু এই দর্শক দেখছে সে কিন্তু জানে না, সে মনে মনে অনেক ছবি রচনা করছে, একটার মধ্যে অনেক ছবি রচনা করছে। তাহলে দর্শক সেরকম যে রচনা করবে, সেই দর্শকের মানটা এত মানে বাজে পজিশনে দিন দিন চলে যাচ্ছে। সমসাময়িক বলছে আর কি, সময়ের কথা বলছি, সেই জন্যই বলছি দর্শক ওরকম শিল্প চেতনা যেটা বোধ, সেটা সেসব নেই। হচ্ছে ঠিক আছে, কিছু হয়েছে, ঠিক আছে, একটা ছবি তো ফেসবুকে দিয়েছি, আমি একাডেমি দেখেছিলাম, এই মানটা চলছে। 10% সেটা হচ্ছে ওই রবীন্দ্রনাথ আমি কবিতায় আছে যে ওই যে আমাদের যে ঈশ্বর যে কাজ করে হাতুড়ি নিয়ে, যে ঠাকুরটা বিশ্বকর্মা, তিনি কিন্তু ঠিক তার মনে করে নির্দিষ্ট রচনা করে চলেছেন, প্রতিনিয়ত, অতি অনবরত। সেই কাজ কিন্তু কেউ না কেউ আমাদের করছে, আর সেই কাজটা প্রাধান্য পাবে সময়। স্যার বলেছেন, সময় একটা ফ্যাক্টর। তুমি কি কাজ করলে সেটা এখন তুমি বুঝতে পারবে না, অনেক বছর পরে গিয়ে তার অস্তিত্ব নির্ণয় হবে। যেমন যারা অনেক আগে যে স্ট্রাকচার গুলো করেছিলেন, যে মানে প্লেনের স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল বৈজ্ঞানিক স্ট্রাকচার যেগুলো করেছিলেন, এখন সে দেখা যাচ্ছে সেগুলো মিলে যাচ্ছে। ফলে সময় বলে দেয় যে আমরা কোথায় আছি। কিন্তু এখন যেটা সবচেয়ে খারাপ, যেটা যে ওই যে কোনো ছবি জোরানো হচ্ছে, যে কোনো ছবি দেখানো হচ্ছে, মান খুব নিম্ন, দিন দিন নেমে যাচ্ছে, এবং 3% যারা তারা করছে, সেই ছবিগুলো আগামী দিন আমাদের এখানে প্রকাশ পাবে, আগামী মানুষের মাঝে প্রকাশ পাবে, ইতিহাসের মাঝে স্থান পাবে, এটা আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে। কেনা বেচা করে, তার মধ্যে আমরা বাঙালিরা নিজেদের খুব পিছিয়ে, আমরা খুব বিদ্যান, খুব বুঝছি, খুব অনেক কিছু জানি, ঠিক কথা, হয়তো জানি, বেশি জানি, কিন্তু তার মধ্যে 80% কালেক্টর কিন্তু অবাঙালি। কেন বলো? এগুলো কি পয়সা আছে বলে? তা নয়, মানে জেনারেশনের পর জেনারেশন তারা আর্ট কালেকশন করছে, তার দাদু করেছে, তার বাবা করেছে, এবং ছেলে করছে। আজকে আমি নিজে বলছি যে আমার একজন স্কটিশ চার্চ, বহুদিন আগে স্কটিশ চার্চ কলেজের একজন অধ্যাপিকা, আর হাজবেন্ড সামাও কোনো এক্সিবিশনে আমার ছবি দেখেছিল, খোঁজ করে আমার বাড়িতে এসেছিল। আমার ভালো লেগেছিল এই কারণে বলছি যে ওটা পরে জানলাম উনি আমার একটা ছবি নিয়ে অনেক বার্গেন করলেন যে আমি বাঙালি, জানেন তো, মাইনে পাই, আমাদের সেরকম না। তারপর বললো আমার অ্যাকচুয়ালি মিসেস আপনার ছবি খুব প্রিয়, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারবো না, আপনি কি দিতে পারবেন? আপনার মিসেস কি করে? আপনার বাড়ির উল্টো দিকে স্কটিশ চার্চ কলেজে উনি পড়ান, খুব ভালো। দাদা আপনি যদি, আমি পুজোর আগে এসেছিল, এটা আমার মনে আছে, আমি শাড়ির বদলে ওকে আপনার একটা পেন্টিং গিফট করতে চাই, এটা ওকে সারপ্রাইজ, যার জন্য আমি প্রায় হাফ দামে ছবিটা দিয়েছিলাম, কারণ আমার খুব ভালো লেগেছিল, ওর অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছিল। সেই হিসাবে তোমার এইটা কিন্তু বললে মুশকিল আছে যে আমরা সব বুঝি, সব জানি, তা নয়। কিন্তু ম্যাক্সিমাম কালেক্টর তুমি দেখো সারা ভারতবর্ষে সব অবাঙালি,
না এই প্রসঙ্গ কখনোই হয় না, একটাও এক আমাদের আলোচনায় তখনই আসেনি বাঙালি সব বুঝি। আমি বরং বললাম যে জনতার মধ্যে এটাকে না না, তুমি যে বলছো যে বিদেশে এই যে ছবি দেখতে শেখা, ভালোবাসতে শেখা, হয়তো সে আর্টিস্ট হবে না, সে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সামাও যা কেউ হতে পারে, কিন্তু তার আর্টের প্রতি যে গ্রহণযোগ্যতা, আগ্রহ, সে যে বুঝবে যে এটা আর্ট, এটা কি, আমার এটা ভালো লাগছে, এটা ভ্যালু কি, আমি সংগ্রহ করব, এই যে একটা মমতা, ভালোবাসা, সেইটা কিন্তু বাঙালিদের মধ্যে প্রচুর আছে। কিন্তু আর্ট কেনার ব্যাপারে তাদের অনগ্রহতা অনেক বেশি। তাই বলবে একটা বেনারসি শাড়ি কিনবো, আমার নিজের কানে শোনা, সে বলেছে ওই টাকা আমি বেনারসি শাড়ি কিনবো দুটো, আমি কেন একটা কবে, সেটাই আমি বললাম যে শুধু দেখালেই যে আগ্রহ তৈরি হবে তা নয়। আমি বলছি তো এটা তো আমাদের দেখলে সবাই ভালোবাসে, কিন্তু সেই যে না না একটা চোখ তৈরি করার জন্য যেটা তৈরি করতে হয়, চোখটাও তো তৈরি করতে হয়। অনেকেই কাজ বোঝে, অনেকে কাজ ভালোবাসে। তুমি জানবে, আমি একটা বলছি, সারা ভারতবর্ষ থেকে কলকাতায় যারা কাজ এক্সিবিশন করতে আসে অবাঙালি আর্টিস্টরা, তারা জানে যে এখানে খুব বোদ্ধা দর্শক আছে, যেটা হয়তো বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোরেও সেটা নেই। কিন্তু এখানে অনেক কোশ্চেন করে, অনেক লোক জানে যে এইটা কি, কেন করেছেন, এটা তো তাদের ভালো লাগার জায়গা, এটা তো তাদের ভালো লাগার জায়গা। সেটা যেমন আছে, কিন্তু একটা সংখ্যক লোক মানে মানে একটা শ্রেণী, তারা কিন্তু আর্ট সম্বন্ধে কিচ্ছু জানে না, এবং তারা কিন্তু যথেষ্ট তারা শিক্ষিত লোক। মানে আমি দেখেছি আমার অন্যান্য বন্ধু যারা, যেটা আমার জেনারেল স্ট্রিমের যারা বন্ধুরা, তারা আর্ট সম্বন্ধে কিচ্ছু জানে না। কিন্তু সবার এবং আমি একটা কথা কোন জিনিস আর্ট কি জিনিস তৈরি জানতো না, ভালোবাসা দেখি আমি কিন্তু এসে আমার ভালোবাসা থেকে ভালো লাগা থেকে এবং খুবই আনন্দ পাওয়া থেকে, সেটা যদি না থাকে যতই দেখা হবে না, যদি নিজের থেকে সেটা না থাকে, নিজেদের সেখানে কিন্তু আর্ট খাইটা মাথায় জানে না। এবং আমি যখন নাট কলেজে ভর্তি হবো শুনলে, তখন আমার টিচারে বলছিলেন পড়াশোনা ছেড়ে দিয়ে আর্ট করতে, যে আর্টটা যে পড়াশোনা সেটা আমার টিচাররাই জানতো না। আমি যে স্কুলে পড়েছি, হ্যাঁ নির্দিষ্ট জায়গা, কিন্তু তারাই জানতো না কিছু। এবং আমাকে তো আমার বাবাকেও বলেছে, ও তো পাগল হয়ে যাবে, তুমি সকালে থাকবে, ওখানে কি খাবে, ছেলে জামা কাপড় ধরবে, এরকম ধারণা ছিল। বলে টিচার আমার বাংলা টিচার এরকম বাবাকে বুঝিয়েছে। বাবা বলেছে যে আমার তো ছেলে চারটে, ওরা যে যেটাই আনন্দ পায়, হ্যাঁ ওটা করুক, আমি ওদের জন্য আমার বক্তব্য এইটাই। আমাদের যতই করবো, নিজের বললো আমার নিজের থেকে যদি না থাকে, তুমি যখন সেটাতে তোমার আঁকার লাইনটাই তুমি তখন আঁকছো, ব্যাপারটা হচ্ছে তুমি যারা কি বলতে চাচ্ছেন। আমি আসতে হবে তো যেটা বলছে, এটা কিন্তু ঠিক কথা যে আমাদের চোখ বা তৈরি এগুলো হয় কিন্তু শুনে শুনে দেখে দেখে তৈরি করতে হয়। কিন্তু সেই কথা ওটা যেটা, তার যদি নিজস্ব তাদের যদি আগ্রহটা না থাকে, ইনস্টিংক্ট যদি না বলে, এবং যীশু খ্রিস্টের খুব ভালো প্যারাবল সবার বলে একটা গল্প আছে, যীশু খ্রিস্ট প্যারাবল সবার, ওখানে বলা আছে ফার্মার বীজ ছড়ালো, একই জব সবগুলো ছড়ালো, কিছু বীজ পড়লো পাথরের উপরে, কিছু পড়লো একটু আনফার্টাইল ল্যান্ডের উপরে, কিছু পড়লো একটু ফার্টাইল ল্যান্ডের উপরে। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখা গেল যেখানে ফার্টাইল ল্যান্ডে তার জব করে বেড়ে তার শস্য ভালো হয়েছে, আর যেটা আনফার্টাইল সেটা হয়েছে কিন্তু অপুষ্টি, পাথরে যেভাবে পড়েনি। উনি লাস্টে বলেছিলেন who hath eyes let him see, who hath ear let him hear, যার কান আছে তাকে দেখতে দাও, শুনতে দাও, আর যার চোখ আছে তাকে দেখতে দাও। এটা আপনার ছাড়তেই হবে। আমাদের বিশাল এই দেশ, এখানে আমরা কোনো বাবা মাও ভোট করতে পারে না। আমার ছেলে আমি দেখলাম ভীষণ ভালো ড্রয়িং করে, বাট এই গাছে রিস্ট ও লাভ অ্যাট্রাকশন আছে ছোটের মধ্যে, ওকে ভাবে না এই আকারে কোনো ব্যাপার হলো, এরকম ব্যাপার। আমার স্টুডেন্ট আমি যে বললাম
আবার ও ঢুকতোই না, আমার শুনতে ঢুকতোই না, কাউকে ঢুকতে দিত তারপরে বাবাকে রং রং পড়ে যাবো, যাস না বন্ধুরা আসলে বল তুই যাস না, ওই জন্য বাবা আসবে, আর আমি ঢুকতে দিতাম, কারণ ওর ইন্টারেস্ট চাই নাই, বাট ওর ভীষণ স্কিল, ড্রয়িং ফ্রয়িং খুব সুন্দর, ওরকম মানে আইটি সেক্টরে কাজ করে। তো এইগুলো কিন্তু ওর ভেতর থেকে যদি না হয়, যে বললো না আমরা গ্রামের ছেলে, আমার সাতপুরে কেউ আর্টিস্ট নয়, বাট আমি যখন দেওয়াল লেখা হতো বা কোন চাকরির পিছনে মানে নারকেল গাছ করছে, লাল সূর্য উঠছে, তখন মনে তো এত বড় বড় আর্টিস্ট কি করে কিছুই জানি না। তো এই যে একটা ভেতরে শ্রদ্ধা, যে একটা জব সেই হিসেবে যে আমাকে একদম লাল সবুজ একটা নারকেল গাছ দেখে আছে, সূর্য উঠছে, এরকম ছবি আঁকতে হবে, সেটা কতটা জানি। আর ধীরে 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 সবগুলো পিছিয়ে আছে, এগুলো সব বিরোধী জিনিস। তো আজকে যে চোখ আমি ভালো করছি সেটা কালকে গাল হয়ে যেতে পারে। শিল্পের সমস্ত টার্মিনোলজি কিন্তু রিলেটিভ জিনিস, আজকে যেটা ভালো করছি সেটা কালকে গাল। আমি কথা জেনে বলছি, একটা সময়ে আমাদের ঘরে এখন পর্যন্ত একটা শব্দ সানা বলে না, আমি এগুলো সরি বললে পরে বাঙালি গৃহস্থ ঘরে তার একবেলা খাবার যুক্ত না। আমি আমাদের এটা আমি বিশ্বাস করি। তাহলে কালকের গালটা গতকালের গালটা আছে কিন্তু ভাষা হয়ে গেছে। আবার আজকে যে ভাষাটা বলছি সেটা কালকে তো আবার গালও হতে পারে। হ্যাঁ, কি সব ব্যাংকের কথা বলছে ফালতু জিনিসগুলো। তো এই জিনিসগুলো কোনো জিনিসটা কিন্তু এই টেস্ট করে বলো, আটে যে আজকে যে ভাষাটা সেটা কালকে যে থাকবে তার কোনো মানে একটাই যা, যেটা আমি সবসময় বলছি, সময় কিভাবে কাকে নিচ্ছে, কি করবে, সেটা তার পার্মানেন্সি, সে আর থাকবে কি থাকবে না সেটা বলবে। আর দু নম্বর, আর এটার জন্য হাউতাস করারও কোনো প্রয়োজন নেই। আমি দেখেছি যে একটা লোক যেমন অনেক কত বড় বড় প্রফেসর আছে, আমি দেখেছি নিজেরা যাবেন, আমাদের আজকে ডিসকাশন সেমিনার আছে, যাবেন, খুব ভালো বাড়িতে কম্বুক আসছে, যেতাম বিভিন্ন ইউনিভার্সিটি, ওদিকে আমার এখানে আপনার এডুকেশন বলবেন, বললাম, বলার পরে সরি মানে এই কাজ করেছে, কারণ তার ভেতর থেকে ওটা নেই, ওটা ভেতর থেকে নেই, এবং শিক্ষিত লোক, শিক্ষিত লোক। এবার এইটাতেই বলছি, এই পরিপ্রেক্ষিতেই বলছি, তাদের যদি ছোটবেলা থেকে ভালো কাজ দেখতে যদি তারা অভ্যস্ত হতো, তাহলে তখন কিন্তু তারা দেখতে যেত। যেমন আজকে যেমন আমাদের হচ্ছে গান বা আলাদা ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা যত বেশি আমরা শুনি, আমাদের শোনার জায়গাটা, ওই দেখার জায়গাটা যত বেশি, আঁকা লাইনের দিকে অত নেই, না থাকার কারণটা কিন্তু আমাদের তৈরি আমি একটা কথা বলি, শিল্প কিন্তু এখনো লাক্সারির মধ্যেই পড়ে। শিল্প বস্তুটা কিন্তু এখন এটা একদম, এটাকে যদি বলে এটা আমার শিল্পী নিজস্ব, but for the society still remains a luxurious stage. শিল্পকে এখনো এটা যদি কেউ বলে আমার ক্ষমাপত্র আমি বলি, সুতরাং এটা নিয়ে কোনো বাবা মা চাই না তার ছেলের ভবিষ্যৎটা পুরো লাক্সারিয়াস ফ্যাক্টরির মধ্যে থেকে এটা একটা এগিয়ে চলে যাক। এই যে আনসার্টেনিটিটা, এটা বাবা মাকে একটা অস্থিরতার মধ্যে ফেলে রাখে, যে আপনাকে নেভার এন্টারটেইন দ্যাট চাইল্ড বা চিলড্রেন, যে ভাই তুমি ওখানে যাও, ওখানে যাও। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসছে পাশাপাশি, সেটা হলো আমাদের ঘাট ধরে গান শোনানো হয়েছে, আমরা বুঝতে পারি কোনটা হেমন্ত মুখার্জি আর কোনটা বলিগুলাম, কোনটা আমির খান সাহেব, শুনেছি বঙ্গশাসন সম্মেলন হোক, এটা ওরা বিয়ে ওই রাস্তায় যেটা হতো, নোবেল ম্যান হতো, বাড়িতে চিত্রহার, চিত্রমালা, আমরা তো সবাই গায়ক হতে চাইনি, আমরা ভালোবেসে ফেলেছি, ফলে অ্যাপ্রিসিয়েট করতে পারছি, অ্যাপ্রিসিয়েট হচ্ছে ব্যাপার। আর্টের কেন, এটা তো যে শিখতে যাচ্ছে সে নিজেই আর্টিস্টে বলে আছে, তারপরের দিনই পাঞ্জাবি কিনতে চলে যাচ্ছে। আমি কি বলতে চাইছি বলো তো, আরে একটা জেনারেশন আসুক যারা এই রসটাও বুঝতেছি, যেভাবে আমরা খেলাধুলা বুঝলাম, আমরা খেলাধুলা দেখতে গিয়েছি মোহনবাগানে, কারণ কি তারপরে তিনি কি বলেছি আমি ফুটবল খেলবো, আমার আমি ক্রিকেট খেলতে প্লেয়ার হতে যাই, ভালো লাগছে, কি উন্মাদনা, কি ইন্টারেস্টিং, এই গান গাইল লতা,
তারপরে তিনি লতাঙ্গস্কর হওয়ার চেষ্টা করছে, আর্টের লাইনে এটা হয়। একটা লোককে যদি তুমি কোনো ক্রমে আগ্রহ আনতে পারো আঁকা যোগা, তারপরে তুমি বললাম 3 দিনের মধ্যে নিজে আঁকা শুরু করলো, এখানে আঁকা শিক্ষা দেওয়া হয়। এইটা নন্দলাল তো তুই যেটা ছোটবেলায় সহজ পাঠে দেখেছিস, এটা রিয়েলিস্টিক নয়, এইটা এই ফ্রন্ট থেকে এসে জানিস তো, আগে ছবি এরকম হতো বলে দুটো রেনেসার সময়কার ছবি, হোগার্থের ছবি বা রেমব্রান্ড ছবি, পরে বারক পেইন্টারদের ছবি, তারপরে আস্তে আস্তে যদি জানিস তো ক্যামেরা আসার পরে আর ওই ধরে ধরে রং কোট যুগের হাইলাইট আর দরকার পড়লো না, আর্টেরা লোকেরা নিজস্ব একটা লড়াই শুরু করলো, ইমপ্রেশনিজম সেখান থেকে শুরু হলো। আমরা বুঝেছি, আমি আমার ছেলেকে বোঝাইনি, আমি আর্টিস্ট, আমার স্ত্রী আর্টিস্ট, তাই বোঝাইনি, এটা একটা ইকোনমিক। আরে বাপরে, আর্টের যদি আগ্রহ কেউ যদি আর্টিস্ট হয়, আবার ওখান থেকে স্ট্রাগল শুরু হবে। হ্যাঁ, 7 বছর ধরে তারপরে ডিগ্রি ডিপ্লোমা, তারপর আর্ট নিয়ে অনুশীলন করে, তারপরে ছেঁড়া জিন্স করে গঙ্গার পাড়ে জাহাজ এঁকে, সে যখন 47 বছর হলো তখন দেখলো একটা 58 বছরের লোক লম্বা ঝুলে আমার 57 কেন 16 হয়ে যাচ্ছে, স্লো, আমার শোনো না, স্লো সে তো ভেঙে পড়বে। আরে বাবা, এইভাবে আগে অনুপ্রাণিত হয়েছে না না, হ্যাঁ রাতারাতি, আরে এই লোকটাকে একে দেখি এটা বেসিক একদম ছোট লোকে আর্টিস্ট বানাবেন। আরে যে কেউ যখন তখন যে কোনো সময় হয়ে যেতে পারছে আর্টিস্ট, অন্য করে হয় না, সেখানে একটি ফিল জায়গায় কিন্তু এত সহজ অনুপ্রবেশ আছে। তুমি বলো গত 7 থেকে 10 বছরে আমি 50টা ছেলে মেয়ের নাম বলবো যারা সব করে আর্টের লাইনে এসছে, তাদের আর্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না, এখনো নেই। করে কমে খাওয়া বা অন্য লাইনে মার খেয়েছি বলে কিছু কবিতার লাইনে যায়, কিছু গঙ্গাসাগরের সাধু হয়ে যায়, গাঁজা ফাজা খাওয়া যাবে, খিচুড়ি পাওয়া যাবে বলে কিছু আর্টের লাইনে চলে আসে। সমস্যাটা আমি এটাই বলেছি, এই অনুপ্রবেশটা বন্ধ করে সঠিক শিক্ষাটা বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। তোকে ছোটবেলায় অমরপাল শুনিয়েছি বলে তুমি অমরপাল হতে চাও, নগরবাসী গাইতে চাও, তুমি ভালোবাসতে শিখে এইভাবে আর্টের ব্যাপারটা শেখো, আর্টটা ভালোবাসতে হবে। এত বেশি নেই গো, সারা রাত ঘন কুয়াশায় ঢাকা তাহাতে পড়িতেছে শিশিরের শব্দ বলিতেছে, ওগো মনে মনে কাহারে ভাবিতেছ। আমি কহিলাম, যারে ভালোবাসিয়াছি তারই তো মনে করিতেছি। শীতের পরশে বই বেদনা মনে হয় সে আর এখন আছে। আমি ওর দুহাত ধরে তারই উষ্ণতায় ভরিয়া বলিল, আহা সে থামো থামো, তুমি যে করিতেছ ভুল, অলিয়ে যাও, কেন এই কুয়াশায় মরা আকাশ পারি তারই দেখা পেতে চাও, তার গতি কেন নির্ভর করিতেছ। তখন মনকে বড় কষ্টে বুঝাইয়া চলিয়া গেল সেই বিড়াল আঙ্গুলি অবধিয়া বোঝেও না বোঝে করে সেই কি ভুল, অন্তরের টানে চলিয়া গেল তাহারই পারে। মনকে শুধু দিয়া আছি সাগরের প্রেমে ভাসিতে ভাসিতে, কত হাসি হাসিতে হাসিতে একাত্ম হয়েছি দুজনেতে। সেই স্মৃতি আজও হৃদয়ে রাখিয়াছি। হতে বিরায় জানি না মোর কি আছে এই কপালেতে। এটার বৈশিষ্ট্য হলো যে এটার যা লেখার যে শব্দগুলো সেগুলো হচ্ছে 9টা শব্দের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, মানে শুরু এবং শেষ 9টার মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে মানে পরমাণু গল্পের নিয়ম। বাংলাদেশে একদম দেখো যে আমাদের বই লিখেছে প দিয়ে শুরু, হ্যাঁ পুরো গল্পটা প্রতিটা ওর পদ
এরকম করে চলছে। আমার কি করে সাজিস আমি, আমার মাথা খারাপ হয়ে গেছে। চর্চা এটা ইচ্ছে দাদা, ভেজা মাটি সোডা বন্ধ, আজ 10 তলার ফ্ল্যাটের টপ বন্ধ। বাবা একটা কন্টেম্পোরারি বলছি, চাকরি হারা, টাকা দিয়ে শিক্ষক জামাই কিনেছিল, জানতো না জামাই কিনেছিল চাকরি।
Thank you.
বং দর্পণ বিনোদন সবার জন্য।